আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2022-এ আসা এই প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপকে কি বলা আছে, যে সবুজ উদ্ভিদ আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এক বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা বা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট যেটাই বলো, তাইলে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরপরে কি বলছে, যে জীব উক্ত গ্লুকোজ জৈব রাসায়নিক প্রক্রিয়া জারিত করে শক্তি উৎপন্ন করে। এখন যে গ্লুকোজটা আমরা গ্রহণ করি, ওই গ্লুকোজটা ভেঙে শক্তি উপাদানে পরিণত করার যে প্রক্রিয়া, ওটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তার মানে উদ্দীপকটাতে সালোক সংশ্লেষণ আর শ্বসনের কথা বলছে। এখন দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে, শাসনিক বস্তু কি, বিকেলবেলা উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার কমে যায় কেন। গ নম্বরে বলছে উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটির সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা দাও। দ্বিতীয় প্রক্রিয়াটা কি ছিল, শ্বসন ছিল। শ্বসনের সাইটোপ্লাজমিক ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। শ্বসনে মেইনলি হচ্ছে চারটা ধাপে হয়, সবাত শোষণ, অবাত শোষণ, দুই প্রকারের শ্বসন আছে। সবাত শোষণ যেটা, ওটা হচ্ছে চারটা ধাপে সম্পন্ন হয়, অবাত শোষণ দুইটা ধাপে সম্পন্ন হয়। এখন দুইটারই হচ্ছে কমন একটা পর্যায়ে, মানে কমন একটা ধাপ, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম যে ধাপটা, এটা হচ্ছে সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, তাহলে এটার বর্ণনা আমাদের দেওয়া লাগবে। এরপরে দেখো উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটি সম্পন্ন না হলে জীবজগৎ বিলীন হয়ে যেত। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ যদি না ঘটে তাহলে জীবজগতের উপর বিরূপ প্রভাব পড়বে। এইটার বর্ণনা হচ্ছে এখানে আমরা লিখবো। এখন ডান পাশে দেখো তোমাদের এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, এখানে তুমি শুধু একটা জ্ঞানমূলক প্যারা লিখবা, একটা জ্ঞানমূলক চরণ। খ নাম্বার যেহেতু 2 নম্বর বরাদ্দ, এখানে চেষ্টা করবা 2টা প্যারা লেখার। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা হবে অনুধাবনমূলক। এরপরে গ আর ঘতে যেহেতু 3 আর 4 নম্বর, তুমি বুঝতে পারতেছো এখানে হচ্ছে একটু বেশি করে ইনফরমেশন আমাদের ইনক্লুড করতে হবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, শাসনিক বস্তু কি, শ্বসন প্রক্রিয়ায় যেই বস্তুগুলা জারিত হয় ওগুলো হচ্ছে শাসনিক বস্তু। শাসনিক বস্তু শ্বসনে আমরা হচ্ছে মেইনলি খাদ্য যে গ্রহণ করি, ওই খাদ্যটাই ভেঙে শক্তি উৎপন্ন করে। তাহলে দেখো শ্বসন প্রক্রিয়ায় যেসব বস্তু শর্করা, প্রোটিন, চর্বি, বিভিন্ন জৈব অ্যাসিড অর্থাৎ খাদ্য উপাদান যেগুলো তুমি গ্রহণ করো, ওই খাদ্যগুলাই হচ্ছে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড শক্তি উৎপন্ন করে, মাঝে মাঝে পানীয় তৈরি করে। এখন এটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া, মানে খাদ্য, জটিল খাদ্য ভেঙে সরলে পরিণত হওয়া আর শক্তি উৎপন্ন করা। ওই শ্বসন প্রক্রিয়ায় যেগুলো জারিত হয় ওগুলো হচ্ছে শাসনিক বস্তু। এরপরে আমাদের বলছিল যে বিকালবেলা সালোক সংশ্লেষণ কম হয় কেন। সালোক সংশ্লেষণের হার কম হয় কি জন্য, কারণ বিকালবেলা হচ্ছে সূর্যালোকের উপস্থিতি তেমন থাকে না, তাপমাত্রারও তারতম্য দেখা যায়। মানে সকালের পরে দুপুরের দিকে যে সূর্যালোকের যে উপস্থিতি, ওই সূর্যালোক উপস্থিত থাকলে তো তাপমাত্রার একটা ব্যাপার আছে, যে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবকগুলোর ভিতরে যে আলো, তাপমাত্রা, এগুলা সালোক সংশ্লেষণের গতিটাকে ত্বরান্বিত করবে নাকি মন্থন করবে, এই বাহ্যিক প্রভাবকগুলা এই মানে বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখো সালোক সংশ্লেষণ যখন বিকালের দিকে যাবে, তখন হচ্ছে ওই সূর্যালোক আর তাপমাত্রা যে তারতম্য ঘটবে, ও মানে ওদের অনুপস্থিতি দেখা যাবে বা কমতে থাকবে। সূর্য অস্ত চলে যাবে, তাপমাত্রাও তখন হ্রাস পেতে থাকবে, এজন্য হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ কমে যাবে। আরও একটা কারণ, যেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা শর্করা তৈরি করি। এখন শর্করা, তুমি পুরা দিন যখন সালোক সংশ্লেষণ সম্পন্ন হচ্ছিল, শর্করা তৈরি হচ্ছিল। এখন শর্করা জমা হয়ে, মানে তৈরি করে তো সে জমা করে রাখতেছে, নিজের প্রয়োজনে পরবর্তীতে খরচ করবে, অথবা নিজের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করার পরে সে বাকিগুলা জমা করে রাখতেছে। এখন শর্করা জমা হতে হতে বিকেল পর্যন্ত দেখা যায় যে শর্করা অনেক বেশি পরিমাণে জমা হয়ে থাকে। এখন তোমার উদ্দেশ্য হচ্ছে শর্করা তৈরি করা, যেহেতু অলরেডি অনেকগুলো শর্করা তৈরি করা আছে, তাহলে তো তোমার সালোক সংশ্লেষণটা কমে যাবে, এটা তো মানে স্বাভাবিক, বুঝাই যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সূর্যালোক, তাপমাত্রা আর শর্করার পরিমাণ, এই তিনটা হচ্ছে মানে প্রভাব ফেলে, যার কারণে বিকেলবেলা হচ্ছে সালোক সংশ্লেষণ কমতে থাকে। এরপরে আমাদের কি বলছিল, সাইটোপ্লাজমিক যে ধাপ, ওইটার বর্ণনা দিতে বলছিল। এখন বাকি যে 4টা ধাপ, মানে 4টা ধাপের বাকি যে 3টা ধাপ, ওই 3টা ধাপ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এখন ম্যাট্রিক্সে কি জন্য সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হওয়ার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি সিনথেসিস করার জন্য কিছু অঙ্গাণু থাকে, মানে বৃন্তকার কতগুলো অঙ্গাণু ওর অন্তঃগাত্রে সংযুক্ত থাকে, যেগুলোকে অক্সিজোম বলে।
অক্সিজোমগুলো প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে, যার কারণে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। কিন্তু গ্লাইকোলাইসিস যে ধাপটা, এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয় না, এটা শুধুমাত্র সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এখন এটার বর্ণনা যদি আমরা দেখি, কি বলছে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ, এটা গ্লুকোজের সংকেত বা শর্করার সংকেত, এটা জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, 4 অণু এটিপি তৈরি করবে, আর 2 অণু NADH2 উৎপন্ন করবে। এখন কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তিটা কোথা থেকে পাবে? এখানে যে 4 অণু এটিপিটা তৈরি হইলো, ওখান থেকে 2 অণু খরচ হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের থাকলো কি কি, মানে উৎপন্ন হইলো কি কি বলতে পারি, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি আর 2 অণু NADH2। এই প্রক্রিয়াটা হচ্ছে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, যে জন্য এটা সবাত আর অবাত উভয় প্রকার শ্বসনেই হচ্ছে দেখা যায়। অবাত শোষণে হচ্ছে নিম্ন শ্রেণীর জীবগুলাতে অবাত শোষণ হয়। কি জন্য? কারণ নিম্ন শ্রেণীর যে জীব, ওরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এখন তোমার অক্সিজেন ওর মানে প্রয়োজন হয় না, বা অক্সিজেন ওর জন্য ক্ষতিকর, যার জন্য ও যে শ্বসন প্রক্রিয়াটা শক্তি উৎপন্ন করবে সেখানে অক্সিজেন থাকবে না, স্বাভাবিক কথা। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে এই ধাপটা সম্পন্ন হয়, যার জন্য এটা আমরা অবাত শোষণেও দেখতে পারি। তারপরে অবাত শোষণে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে, এবং সবাত শোষণে এই ধাপটি সাইটোপ্লাজমের মানে সবাত শোষণে এটা হচ্ছে সম্পূর্ণ জারণ ঘটে। যে সবাত শোষণে শক্তি উৎপন্ন হয় অনেক বেশি, 38 অণু এটিপি, কিন্তু এখানে অবাত শোষণে যখন এই ধাপটায় পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে যায় হচ্ছে বিজারিত হয়, মানে অসম্পূর্ণ বিজারিত হয় পাইরুভিক অ্যাসিডের বিজারণ, যার কারণে হচ্ছে ওইখানে অক্সিজেন থাকে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না। এজন্য মাত্র অল্প 2 অণু এটিপি হচ্ছে ওই অবাত শোষণ থেকে আমরা পাই। তাহলে গ্লাইকোলাইসিসের যে ধাপটা, এখানে তুমি মানে গ্লাইকোলাইসিসে কি কি উৎপন্ন হয়, কি কি খরচ হয়, এই কথাগুলো হচ্ছে আমাদের বলা লাগতো। এরপরে ঘ নাম্বারে আমাদের কি চাইছিল, বলছিল যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন না হয় তাহলে জীবজগতে বিরূপ প্রভাব পড়বে, তাই না, জীবজগৎ বিলীন হয়ে যাবে। এখন প্রথম প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ কি জন্য? সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করা তৈরি করে। এই সবুজ উদ্ভিদই হচ্ছে একমাত্র মানে উপায় যারা সূর্য শক্তিকে প্রাণীকুলের কাছে পৌঁছে দেয়। সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতর ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। এই রঞ্জকটা সবুজ বর্ণ প্রদান করার জন্য দায়ী। এখন আমরা জানি যে কোনো সবুজ জীবদেহ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখন ক্লোরোপ্লাস্টের ভিতর গ্রানা নামক একটা অংশ আছে, যেখানে হচ্ছে সূর্য শক্তি আবদ্ধ করে রাখতে পারে। সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তি পরবর্তীতে খাদ্য শক্তিতে পরিণত হয়। তা এই যে খাদ্য শক্তিটা তৈরি হইলো, এটা দিয়ে উদ্ভিদ নিজের চাহিদা পূরণ করার পরে অতিরিক্ত অংশ হচ্ছে প্রাণীকুলের কাছে বিলিয়ে দেয়। এখন পুরো জীবকুল বা পুরো প্রাণীকুল হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। ওই খাদ্য জারিত হয়ে যখন শক্তি উৎপন্ন করবে, ওই শক্তিটা আমাদের প্রাণীদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সম্পন্ন করার জন্য শ্বসন প্রক্রিয়ায় এই জারিত হওয়াটা গুরুত্বপূর্ণ। এখন খাদ্য জারণের জন্য আবার প্রয়োজন অক্সিজেন। ওই অক্সিজেনটা আবার কই থেকে আসবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের শর্করা তৈরিটা মুখ্য উদ্দেশ্য হইলেও এখানে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন আর পানি তৈরি হয়। ওই অক্সিজেনটাই তোমার আবার খাদ্যবস্তুটাকে জারণে সাহায্য করবে। তাহলে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বসন যে প্রক্রিয়াটা, এটা অনেক মানে সালোক সংশ্লেষণ যদি বাধাগ্রস্ত হয়ে যেত তাহলে শ্বসন কখনোই সম্পন্ন হইতে পারতো না। কারণ খাদ্যটা যে তোমার জারিত হবে ওইটাও সালোক সংশ্লেষণ থেকে আসতেছে, জারিত হওয়ার জন্য যে অক্সিজেনটা লাগবে ওইটাও সালোক সংশ্লেষণ থেকে আসতেছে। এরপরে দেখো, উদ্ভিদ আমাদের শ্বসনের ফলে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড, যেটা প্রাণীদের জন্য একটা বিষাক্ত পদার্থ, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বাতাসে হচ্ছে তোমার অক্সিজেন ছাড়তেছে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য বজায় থাকলো। এরপরে মানব সভ্যতার বিকাশের জন্য প্রয়োজনীয় যেমন কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, এইসব জিনিসগুলোর জন্য আমরা সালোক সংশ্লেষণের উপর পরোক্ষভাবে নির্ভর করি। আবার দেখো যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, বিভিন্ন যে পণ্য এগুলোর জন্য আমরা সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতেছি। তাহলে সালোক সংশ্লেষণ আলটিমেটলি তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যেটা সম্পন্ন না হইলে আসলেই জীবজগৎ বিলীন হয়ে যেত বা জীবজগতের উপর অনেক ভয়ঙ্কর একটা প্রভাব পড়তো। তাহলে এই যে তোমার উদ্দীপকে যেটা জানতে চাইছে, এই কথাগুলো আমি তোমাকে যে কথাগুলো বললাম এইগুলোই হচ্ছে তুমি পরীক্ষার খাতায় লিখবা, প্যারা আকারে লিখবা। মনে করো শ্বসনের যে গুরুত্বটা বললাম, শ্বসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, ওইটা একটা প্যারায় লিখবা। তারপরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে, ওইটা আরেকটা প্যারায় লিখবা। মানব সভ্যতার কথা আরেকটা প্যারায় লিখবা। তারপরে অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, তারপরে শিল্প সামগ্রী, এগুলা আরেকটা প্যারায় লিখবা। তাহলে এভাবে যদি তুমি প্যারা আকারে লিখতে পারো তাহলে আই হোপ
এখানে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করা যাবে। কি জন্য, যে বর্ণনামূলক প্রশ্নগুলা তুমি যদি একদম একাধারে লিখতে থাকো ওইটা টিচাররা বেশি পছন্দ করে না, প্যারা আকারে লেখাটাই আমি প্রেফার করব প্যারা আকারে লেখার জন্য। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারার জন্য, উদ্দীপকে কি চাইছে এক্সাক্ট ওইটা ধরতে পেরে পরীক্ষার খাতায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস পার্টটা সংযুক্ত করা হয়েছে। তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।